ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে তার অনুসারীরা। দাবি আদায়ের জন্য সকালে 11টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী সরকার চক্রান্তের মাধ্যমে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। টানা 6 দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবরোধ কর্মসূচি পালন করলেও বুধবার সকালে ইশরাক হোসেনের অনুসারীরা অবস্থান নেয় মৎস্য ভবন এলাকায়। প্রাথমিকভাবে ইশরাক হোসেনের অনুসারীরা থাকলেও কর্মসূচিতে পরবর্তীতে যোগ দেয় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টার পর ইশরাক হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে। অবস্থান নেয় প্রধান বিচারপতির বাসভবনের সামনে। বন্ধ হয়ে যায় যান চলাচল। দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া, আর কোনো দাবি নাই। আর এরা যে উত্তরের প্রশাসক দক্ষিণের প্রশাসক নিয়োগ দিচ্ছে, তারা কারা? ওনারা শপথটা করাচ্ছে না। শপথ বাক্য করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায়। আমরা 6 দিন থেকে নগর ভবনে অবস্থান কর্মসূচি নিয়েছি, কিন্তু ওদিকে আমাদের জায়গা হচ্ছে না লোক দিয়ে। তাই আমরা চিন্তা করলাম আমরা এদিকে আসছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আশিক একটা বাচ্চা ছেলে। এখন আমরা বুঝতেছি আশিকের পিছনে কারা আছে। নিশ্চয়ই আওয়ামী লীগের দোসররা আছে। তীব্র রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ইশরাকের কর্মীরা। তাদের অভিযোগ, চক্রান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দিচ্ছে। এই গত 13 বছর আমরা সেবা বঞ্চিত। অতএব আমরা মনে করি যে এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্য এই আন্দোলন, এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমেছে। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, তার বৈধ পদটি ফিরিয়ে দিচ্ছেন না, এটা আমাদের বোধগম্য নয়। দ্রুত দাবি না মানলে আগামীতে উত্তর ও দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি আসে অবস্থান কর্মসূচি থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শরকত মঞ্জুর শান্তর কাছ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নেব। কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। শান্ত, একটু জানাবেন এই কর্মসূচির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? সবশেষ অবস্থা যদি বলি, এই মুহূর্তে বিএনপি এবং ইশরাক হোসেনের সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশের যে পথ, হেয়ার রোডের প্রবেশ মুখ, সেই জায়গায় কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন ইতিমধ্যে, এবং এখানে তারা কিন্তু স্লোগান তুলছেন। ইতিমধ্যে বলতে হবে যে এই এলাকা কিন্তু অবরুদ্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় শতাধিক কয়েকশো নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা দাবি তুলছেন ইশরাক হোসেনের যে অধিকারের জায়গাটি, অর্থাৎ মেয়র হিসাবে আদালতের রায় পাওয়া, একই সাথে নির্বাচন কমিশনের গেজেট পাওয়া, সব মিলিয়ে শুধুমাত্র শপথ পাঠ করার যে আনুষ্ঠানিকতা, সেইটুকু তার অধিকারের জায়গা, এবং সেটি নিশ্চিত করার জন্যই এখানে কিন্তু নেতাকর্মীরা একজোট হয়েছেন। তারা কিন্তু স্লোগান তুলছেন এবং এখানে বলতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে তারা কিন্তু আছেন, এবং এখানে অবস্থান করার ক্ষেত্রে নেতাকর্মীরা যারা আছেন তারা কথা বলেছিলেন। তারা কিন্তু বলছেন যে অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন এবং তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। এখন এই কথার মাধ্যমে তারা কি এই জায়গাতেই অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন কিনা, অথবা আগামীকাল আবারও কাকরাইল মোড় অথবা মৎস্য ভবন মোড়ে তারা অবস্থান গ্রহণ করবেন কিনা, সেই বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা জানাননি। যদিও আমরা এখানে জানতে পেরেছি যে ইশরাক হোসেন কিছুক্ষণের মধ্যে হয়তোবা আসবেন, তিনি এসে হয়তোবা কোনো একটা রাজনৈতিক ঘোষণা এখানে দিবেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে আমরা বিপুল সংখ্যক সদস্যকে সতর্ক অবস্থানে দেখেছি। পুলিশ সদস্য যেমন আছেন, এপিবিএন আছেন, বিজিবি আছেন, এবং একই সাথে জলকামানের উপস্থিতিও কিন্তু আমরা এখানে দেখছি। সর্বশেষ যে পরিস্থিতি কি হবে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে আগামীকাল। বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এই দিন দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন।
কয়েকদিন ধরে আলোচনার ইস্যু হয়ে উঠছে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়া না নেওয়ার বিষয়টি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থাকলেও সরকার থেকে বলা হচ্ছে মেয়াদ নিয়ে আইনি জটিলতার কথা। এরই মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করলে বিষয়টি জটিল হয়ে ওঠে। মঙ্গলবার ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের প্রথম দিনের শুনানি হয়। পরে বুধবার আদেশের জন্য নির্ধারণ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে বুধবারও আদেশ হয়নি। এদিন শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা। রিটকারীর আইনজীবীরা বলেন, যাদের সাক্ষী করা হয়েছে তাদের সাক্ষ্য না নিয়ে অন্যজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। অপরদিকে ইশরাকের আইনজীবীদের দাবি, বিবাদী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল না করে তৃতীয় পক্ষের রিট করার সুযোগ নেই। তারা বলেন, এই রিট রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। ইসি পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে নির্বাচন ভবন ঘেরাও করেছে এনসিপি নেতাকর্মীরা। এ সময় বিএনপিপন্থী উপদেষ্টাদের সরকার থেকে বের করে দেওয়ার আহ্বান দলটির মুখ্য সমন্বয়কের। এনসিপির দাবিকে রাজনৈতিক মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বেলা 12টার দিকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এক পর্যায়ে ইসির সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। এনসিপি নেতাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের আইনে গঠিত হয়েছে। তারা যে পক্ষপাত দুষ্ট তা তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন সময়ের বক্তব্যে প্রমাণিত। বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না ইনশাআল্লাহ। পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে, সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। অভিযোগ করেন, ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যকে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা বলে আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। ৩১ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। ঐক্যমত্য কমিশনে যেই সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোনো রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এদিকে এনসিপির বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি নিরপেক্ষভাবেই কাজ করছে। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না।
আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই ইসির। আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসি গঠনের 6 মাস পর নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে নেমেছে। আলাদা অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক বলেন, সরকার দীর্ঘস্থায়ী হলে যারা রাজনৈতিক এবং আর্থিক সুবিধা পাবে তারাই ইসি পুনর্গঠনের দাবি তুলেছেন। আর মাহবুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে এখন আর পুরোপুরি সমর্থন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে, যেখানে বক্তারা মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন। বলেন, নাসিরউদ্দিন কমিশনের অধীনে এখনও কোনো নির্বাচন না হলেও কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। যারা ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আন্দোলনকারীরা আওয়ামী লীগ বিরোধী মনোভাব দেখালেও তলে তলে ভিন্ন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বিভিন্ন নাটক মঞ্চস্থ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। এদিকে ফ্যাসিবাদ, বিপ্লব, গণঅভ্যুত্থান ও সংবিধান বিতর্ক শীর্ষক বই লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের নেতারা নির্বাচন ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি নিয়ে সমালোচনা করেন। স্থানীয় সরকারের একটা রব তারপরে এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়। গত 6 মাস ধরে নির্বাচন কমিশনে কোনো কিছু বললেন না। তার মানে সরকার এবং সরকারের সমর্থক, সরকারের চারপাশে যারা আছেন, আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনগুলো ঠিক রাস্তায় আছে। আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে, তাহলে তাকে ঘেরাও করতে হবে, আন্দোলন করতে হবে। পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি, সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক থাকা দরকার। এসবের নেতারা নানা মোড়কে নতুন ফ্যাসিবাদ হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেন। একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতনভাবে এখন এটাকে মদত যোগানো হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানবিক করিডোরের বিষয়ে এখনো কারো সাথে আলোচনা হয়নি এবং হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, আরাকানে যে পরিস্থিতি, তাতে করিডোর দেওয়ার মতো অবস্থা নেই বাংলাদেশের। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করিডোর দেওয়ার ব্যাপারে আমেরিকা চীনের কোনো চাপ নেই। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনই একমাত্র লক্ষ্য। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা বিষয়ে করিডোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। করিডোর ইস্যুতে প্রতিবেশী দেশ থেকে প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নিরাপত্তা উপদেষ্টা। এছাড়া নিজের নাগরিকত্ব ইস্যুতে খলিলুর রহমান জানান, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা তার নেই। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নেব। গ্রিন রোড থেকে সহকর্মী আশিক মাহমুদ যোগ দিচ্ছেন। আশিক, বৃষ্টির কারণে শহরে জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের দুর্ভোগের কথাও একটু আমাদের জানাবেন। কলি, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল এবং দুপুর থেকেই কিন্তু এই ভ্যাপসা গরমের পরে বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে এবং বৃষ্টির ফলে কিছু কিছু সড়কের পাশে কিছু কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে সেটি জলাবদ্ধতার চেয়েও আসলে যানজটের ভোগান্তিটাকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। কারণ বৃষ্টিতে প্রচণ্ড গরমের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে বেশ ভোগান্তি যতটুকু হচ্ছে তার চেয়ে স্বস্তি বরং বেশি। কারণ প্রচণ্ড গরমের ফলে এই বৃষ্টি মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বয়ে এনেছে। তবে বেশ কিছু সড়কে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে কিছু কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে, যদিও সেসব সড়ক থেকে পানি এখন নেমে গেছে, তারপরেও প্রচণ্ড যানজট তৈরি হয়েছে এবং এই যানজটের কারণেই মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া আসলে বৃষ্টিতে খুব একটা ভোগান্তির চিত্র নেই, সবাই কিন্তু স্বস্তির কথা বলছেন। কারণ সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা গরম ছিল এবং সেই গরমটা কিন্তু এই বৃষ্টি হওয়ার ফলে, মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে সেই গরমটি বেশ কেটে গেছে। এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। তবে নগরী জুড়েই যানজট রয়েছে, বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ করে আন্দোলন চলছে। সব মিলিয়ে আসলে বৃষ্টি এবং যানজট, আন্দোলন সব মিলিয়ে যানজটের ভোগান্তি কিন্তু নগরবাসীকে পোহাতে হচ্ছে। একটু আবহাওয়া অফিসের সাথে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, জানিয়েছেন যে মুষলধারে প্রচুর বৃষ্টি হয়েছে। তবে সর্বশেষ কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটি এখনও তারা রেকর্ড সম্পন্ন করেনি। কিছুক্ষণ পরে হয়তো গণমাধ্যমকে তারা এই বিষয়টি জানাবেন। আর আবহাওয়া অফিস থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল থেকে এই যে বৃষ্টির প্রবণতা যেটি আছে সেটি কমে আসবে। বৃষ্টি থাকবে, তবে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে এবং বৃষ্টির প্রবণতা কমে আসলে গরমটা, ব্যবসা গরম যেটি, এই গরমের প্রভাবটাও আরও বাড়তে থাকবে। তো সব মিলিয়ে বলা যায় এখনও কিন্তু আকাশ মেঘলা আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে সব মিলিয়ে ভোগান্তির চেয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে স্বস্তির একটি বিষয় দেখতে পাচ্ছি। মানুষ প্রচণ্ড গরমে কষ্ট করছিল সারাদিন। একদম, ধন্যবাদ আপনাকে। এতিমের হক কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার কোরবানির পশুর চামড়ার মূল্য ধরা হবে আগের বছরের চেয়ে বেশি, যা নির্ধারণ হবে আগামীকাল। জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রথমবারের মতো ৯ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠন করা হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি। দুপুরে কমিটির প্রথম সভায় বসেন সরকারের ৬ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। সভায় সিদ্ধান্ত হয় এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা, এতিমখানা সহ দেশের প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ বিতরণ করা হবে। ভিডিও চিত্র এবং লিফলেট বিতরণের মাধ্যমে জানানো হবে কাঁচা চামড়া সংরক্ষণের পদ্ধতি। বাণিজ্য উপদেষ্টা জানান, প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান এতিমের হক, এটার জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায়। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। কোরবানির পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে খোলা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে মিলিয়ে 10 দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বন্ধ থাকবে স্পিডবোট চলাচলও। বালিকারি করে সেগুলোকে 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি সাহেবদের বলা হয়েছে যেখানে যেখানে নৌপথ দ্বারা প্রভাবিত সেসব জায়গার জন্য ম্যাজিস্ট্রেট রাখেন, এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো। এদিকে ঈদের আগে উত্তরবঙ্গের রৌমারী থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌ রুট চালু করেছে বিআইডব্লিউটিএ, যা সংযুক্ত করবে জামালপুরকেও।
এতে এ রুটে যাতায়াতকারীদের পথ কমবে 100 কিলোমিটার। ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে, এখন ট্রায়াল রান চলতেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসের 28 তারিখের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে পাওনা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিককে জেলে যেতে হবে, কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা জানান, এরই মধ্যে টিএনজেড গ্রুপের পালিয়ে যাওয়া মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছে। আর অন্য কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় আরও 5 কারখানা মালিকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আরও কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। মালিকদের আমি অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে। এবং আমি এটা ধমকি দিচ্ছি না, ওয়ারেন্ট জারি আছে, আমরা ওয়ারেন্টটা এক্সিকিউট করছি না। আর বিদেশে যাওয়ার কথা কালকে আবার বলেছি, নট এ সিঙ্গেল পার্সন উড লিভ। কয়েকজনকে আমি বলেছি আপনারা ঢাকা শহর ছাড়তে পারবেন না। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বিদ্যমান সম্পর্ককে ধরে রেখে দেশের যে কোনো ক্রান্তিকালে 3 বাহিনী মোকাবেলা করবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 2025 সালে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন অফিসারদের সম্মানসূচক পদক তুলে দেওয়া হয়। পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপার। এর পরপরই শ্বাসরুদ্ধকর প্যারাড্রপিং। জাতীয় পতাকার রঙে বিমান থেকে লাল সবুজ ধোঁয়া ছড়ানো হয়। আকাশে যুদ্ধ বিমানের রণকৌশল প্রদর্শন করেন চৌকস বিমান সেনারা। শত্রুপক্ষের বিমানকে ধোঁকা দেয়া আর প্রতিপক্ষকে ঘায়েলের নানা পদ্ধতি মুগ্ধ করে সবাইকে। রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে ভোর থেকেই প্রস্তুত যশোর বিমান বাহিনী একাডেমি। সকাল 9টার দিকে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন তিনি। এরপর চ্যাম্পিয়ন স্কোয়াড্রনের হাতে সম্মানসূচক পতাকা তুলে দেন নৌবাহিনী প্রধান। পালন করেন অন্যান্য আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমান বাহিনীর সদস্যরা কমিশনপ্রাপ্ত হয়ে থাকেন। আর এই কমিশনপ্রাপ্ত হওয়ার স্মৃতি প্রত্যেক বিমান বাহিনী কর্মকর্তার নবীন মনে অমলিন হয়ে থাকে। বাংলার আকাশ মুক্ত রাখার যে প্রত্যয়, সে প্রত্যয় আর সাথে দেশপ্রেমের জাগ্রত চেতনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে উৎকর্ষের শিখরে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রত্যেক নবীন কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থ ও অর্জনের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান। অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অফ জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও আধুনিক এবং সক্ষম বাহিনী হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এ সময় 86তম বাফা কোর্সের প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন নৌবাহিনী প্রধান। পরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা পরিবারের সাথে ফটো সেশনে অংশ নেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, যশোর। একই সময়ে রাজধানীর হাজারীবাগের জাফরাবাদে ফটোগ্রাফার নুরুল হক হত্যা মামলার 10 জনকে এবং জিগাতলায় আলভি হত্যাকাণ্ডে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, নুরুল হক হত্যার ঘটনায় নাইম নামের একজন নেতৃত্ব দেয় এবং এটা একটা টিকটক গ্রুপ। আর জাফরাবাদের এলাকায় ডেকে কুপিয়ে হত্যা করে 2টি ক্যামেরা নিয়ে যায় আসামিরা। ক্যামেরাগুলো এবং আসামিদের ব্যবহৃত ছুরি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিগাতলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলভির সাথে কথা কাটাকাটির জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে। আর এই ঘটনায় 4 জনকে গ্রেফতার এবং বাকি সবাইকে শনাক্ত করেছে পুলিশ। সাংবাদিকদের প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2006 সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে রাজধানীর মিরপুরে 7 একর জমি বরাদ্দের দেওয়া হয় ঢাকার সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডের
নামে একটি সংগঠনকে। আর এই ঘটনায় দুর্নীতির অভিযোগে 2014 সালের 6 মার্চ শাহবাগ থানায় মামলা করা হয়। এই মামলায় শুরুতে মির্জা আব্বাসের নাম না থাকলেও 2015 সালের 12 জানুয়ারি দুদকের উপপরিচালক হামিদুল হাসান মামলাটি তদন্ত শেষে আসামি আজহারুল হককে বাদ দিয়ে নতুনভাবে মির্জা আব্বাস এবং বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। এরপর 2017 সালে ঢাকার বিশেষ জজ আদালত 4 মির্জা আব্বাস সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত 17 মে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া মামলার বাকি 3 আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন শিশু আসিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম। শুরু হয়েছে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামী সোমবার থেকে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এই কর্মসূচির আওতার বাইরে থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম। সংবাদ সম্মেলনে 4 দিনের কর্মসূচির ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে উত্তাল এনবিআর ভবন, নানান দাবি জানান দেওয়া হয় স্লোগানে। 4 দফা দাবিতে 21 থেকে 26 মে পর্যন্ত লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। এনবিআরকে অক্ষুণ্ণ রেখে তাকে আরো শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর। ব্রিফিংয়ের পর বুধবার দুপুর থেকে শুরু হয়েছে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে দাবি সম্বলিত স্মারকলিপি। 24 এবং 25 মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া ট্যাক্স কার্যক্রম ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে চলবে কর্মবিরতি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। 26 মে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। ঢাকার বাইরে কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে পালন করছেন অবস্থান কর্মসূচি। এতে ভেঙে পড়েছে রাজস্ব কার্যক্রম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিশ্চিত হয়েছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সূচি। 28 মে থেকে শুরু হবে সিরিজের সবকটি ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবে। সিরিজের পরের 2 ম্যাচ 30 মে এবং 1 জুন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের সিরিজ শেষ হবে বুধবার। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র এবং শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন দাসের দল। এরপর রোববার তারা রওনা হবেন লাহোরের পথে। বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে 25 মে। পরবর্তী 2 দিন অনুশীলন ক্যাম্প করবে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রতিটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এর আগে 5টি টি-20 ম্যাচের খেলার কথা ছিল বাংলাদেশ দলের। অবিলম্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিমকে অপসারণ সহ 7 দফা দাবি জানিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তারা সমিতির কর্মীদের উপর স্বৈরাচারী পন্থায় জুলুম নির্যাতন চালিয়ে আসছে। অবিলম্বে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মকর্তাদের বৈষম্য দূর করা সহ 7 দফা দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। জানান, গ্রাহক সেবা চালু রেখে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। যে যার অবস্থানে আছেন সবাই চলে আসেন, গ্রাহক সেবাটা অক্ষুণ্ণ রেখে। প্রত্যেকটা মুহূর্ত সংখ্যা বাড়বে, শেষ পর্যন্ত না হলে আমরা মৃত্যুর অনশনে বসবো। আমরা যদি মরতে হয় এখানেই মরবো। আপনি যদি চান যে আপনার এমপ্লয়িরা এখানে মারা যাক, তাহলে আপনার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। আর যদি চান যে এখানে মরার দরকার নাই, আমি সমাধান চাই, তাহলে আমরা যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছি দয়া করে সমাধান করবেন।
র্যাব সদস্যদের অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারের র্যাব ফোর্সেস 21তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক স্বার্থে র্যাবকে ব্যবহার করা ভুলে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে দায়িত্ব পালনে আইন মানার বিষয় এবং মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারেও তাগিদ দেন। বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাবের কার্যক্রম পুনর্মূল্যায়ন, সংস্কার এবং পুনর্গঠনে কাজ করছে। জনগণ শিগগিরই এই কাজের ফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী বুধবার চীনে প্রথমবারের মতো প্রায় 50 মেট্রিক টন আম রপ্তানি করবে বাংলাদেশ। এছাড়া কাঁঠাল এবং লিচু রপ্তানির কথা ভাবছে সরকার, জানিয়েছে কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। জানান, দেশভিত্তিক পরিসংখ্যান করে কিভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে ভাবছে সরকার। গত বছর ধান আমদানি করা হলেও এবছর তার আর দরকার হচ্ছে না বলে জানান তিনি। বলেন, ডলার সংকটের কারণে এর আগে সারের ঘাটতি ছিল, তবে এখন তা আর নেই। একই সাথে তিনি জানান, কৃষি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অ্যাপসের মাধ্যমে কৃষিকে জনপ্রিয় করার জন্য কাজ করছে মন্ত্রণালয়।